মানুষের জীবন বড়ই অনিশ্চিত। কখন কার জীবনে কি ঘটবে কেউই অনুমান করতে পারে না। কিছু মানুষ একটা বিশাল বড় জাহাজে করে ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারা কেউই জানতো না যে যাত্রাপথে তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের জীবন বদলে দিতে চলেছে। এমন কিছু হতে চলেছে তাদের সবার সাথে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এমন একটি রুদ্ধশ্বাস মুভি যার কাহিনী মাথা থেকে বেরোবে না। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা, আর আমি তোমাদের সাথে আছি নাজির। আজকের মুভি টাইটানিক। মুভি শুরুতে আমরা কিছু গুপ্তচর সন্ধানকারীকে দেখতে পাই, যারা অনেক রিসার্চ করার পর এই আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তারা সন্ধান পেয়েছিল এই টাইটানিকের ভিতরে এমন একটা ডায়মন্ড রয়েছে যার নাম হচ্ছে হার্ট অফ দ্য ওশেন। এই ডায়মন্ডটি বর্তমান পৃথিবীর সমস্ত ডায়মন্ডের থেকে অনেক বেশি মূল্যবান। তারা সবাই ওই ডায়মন্ডটিকে খোঁজার জন্য টাইটানিকের ভিতরে একটা মিনি সাবমেরিন লঞ্চ করে দেয়। মিনি সাবমেরিন দিয়ে অনেক খোঁজাখুঁজির পর তারা একটা লকার খুঁজে পায়। 84 বছর ধরে এই টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে পড়েছিল। তারা এটা ভেবে অনেক বেশি খুশি ছিল যে হয়তো এই লকারের মধ্যেই ওই মূল্যবান রত্নটা রয়েছে। এটা ভেবে তারা সেই লকারটি খোলার চেষ্টা করে। সেই লকারটি খোলা হলে ভিতর থেকে একটা ফাইল এবং কিছু টাকা খুঁজে পায় তারা। কিন্তু তারা সেই ডায়মন্ডটা খুঁজে না পেলেও এই ফাইলটির মধ্যে থেকে একটি মেয়ের ছবি খুঁজে পায়, এবং ওই ছবিটি ছিল সেই মেয়েটির, এবং ওই ছবিতে দেখানো মেয়েটির গলায় দেখা যাচ্ছিল সেই হার্ট অব দ্য ওশেন নামের হিরেটি। এই ছবিটি টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগের ছিল, অর্থাৎ 14 এপ্রিল 1912 সাল। এই খবরটি কিছুক্ষণের মধ্যে পুরো নিউজ চ্যানেল জুড়ে ভাইরাল হয়ে যায়। তারপর এই বৃদ্ধা মহিলাকে দেখানো হয়, এবং এই বৃদ্ধাই হলেন রোজ ডয়সন। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। ইনিই হচ্ছেন সেই 84 বছর আগের রোজ ডয়সন। রোজ নিউজ চ্যানেলে 84 বছর আগের তার ছবি দেখতে পায়, এবং সেই গুপ্তচর সন্ধানকারী ব্রোসির সাথে তিনি কথা বলতে চান, এবং মিস্টার ব্রকলিকে বলেন, আপনি ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি হচ্ছে আমি। এই খবর শোনার পর মিস্টার ব্রক সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ রোজকে নিয়ে তাদের শিপে চলে আসে। রোজ 84 বছর আগের নিজের ছবি দেখে সে যেন আবার পুরনো দিনে ফিরে গেছিল। তারপর রোজ বলে, আপনারা কি সেই টাইটানিক ডুবে যাওয়ার রোমহর্ষক ঘটনাটা কি শুনতে চান? তারা অনেক বেশি আগ্রহের সাথে বলে, হ্যাঁ অবশ্যই। তখন সময়টা ছিল 10 এপ্রিল 1912 সাল। সবাই অনেক বেশি আকুল হয়ে পড়েছিল একটাই মাত্র টাইটানিকের টিকিটের জন্য। আমরা সেখানে রোজকে দেখতে পাই, যে কিনা দেখতে একজন রানীর মতো ছিল। তার সামনে ছিল মিস্টার ক্যালি। মিস্টার ক্যালি ছিল অনেক বেশি ধনী মানুষ। অন্যদিকে আমরা জ্যাক ডসনকে দেখতে পাই। তারা একটা জায়গায় টাইটানিকের টিকিটের জন্য বাজি খেলছিল, এবং ভাগ্যক্রমে তারা সেই টাইটানিকের টিকিট জিতে যায়। আর যারা হেরে গেছিল তারা একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। জ্যাক টাইটানিকের টিকিট জিতে তারা অনেক বেশি খুশি ছিল, কিন্তু আফসোস টাইটানিক জাহাজ ছাড়তে আর মাত্র 5 মিনিট সময় বাকি ছিল, এবং তারপরেই জ্যাকরা সেই 5 মিনিটের মধ্যে দৌড়ে গিয়ে টাইটানিকের মধ্যে প্রবেশ করে। সবাই যাওয়ার আগে তার পরিবারকে বিদায় জানায়। এই দৃশ্যটা দেখতে যতটা সুন্দর লাগছে, মুভির শেষের দৃশ্যটা দেখতে ঠিক ততটাই বেদনাদায়ক হতে চলেছে। টাইটানিক ছেড়ে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সেই সময় টাইটানিক জাহাজে ওঠাটা মানুষের কাছে ছিল স্বপ্নের মতো। তো যাই হোক, তারা নিজেদের কেবিনে উঠে পড়ে। জাহাজের ক্যাপ্টেন আদেশ দেয় টাইটানিককে উচ্চ গতিতে ওঠানোর জন্য, অর্থাৎ মানুষ যাতে করে এই টাইটানিকে ওঠার আসল মজাটা অনুভব করতে পারে। কারণ টাইটানিক এত বড় একটা জাহাজ ছিল যার জন্য একটা সাগরের প্রয়োজন, আর সাগরটা ছিল টাইটানিকের রানওয়ে। টাইটানিকের টপ স্পিডে ওঠানো হয়, যেটা ছিল 21 নর্থ মাইল। টাইটানিকের সাথে ডলফিন মাছগুলো আপন মনে খেলা করছিল, যে দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। একজন লোক তার মেয়েকে টাইটানিক সম্পর্কে বিভিন্ন তথ্য বলছিল, আর অন্যদিকে বসে বসে জ্যাক তাদের চিত্র অঙ্কন করছিল। জ্যাক আসলে একজন আর্টিস্ট। তখনই ছবি আঁকতে আঁকতে তার নজর পড়ে রোজের দিকে। জ্যাকের বন্ধু তাকে বলে, তুমি ওকে ভুলে যাও, কারণ ওকে পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু তারপরেও জ্যাক যেন তার বন্ধুর কোনো কথাই শুনছিল না। এক নজরে শুধু রোজকেই দেখছিল। রোজটা ছিল তখনকার সময় অনেক ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তারা থার্ড ক্লাস মানুষদের সাথে নিয়মাবলী অনুযায়ী একদমই চলাফেরা করতে পারত না। তাদের জন্য যেমন আলাদা রুম, আলাদা ব্যবস্থা এবং আলাদা নিয়মাবলী ছিল, কিন্তু নিম্নবিত্তরা ছিল একেবারেই আলাদা। কিন্তু রোজ কখনোই চাইতো না এই বিলাসিতার জীবনযাপন ভোগ করতে, কারণ এই বিলাসিতার জীবন ছিল একটা জেলখানায় বন্দি থাকার মতো। তাই রোজ একটা সময় পর এই জেলখানায় বন্দি জীবন থেকে ডিপ্রেশন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখন সেখানে জ্যাক চলে আসে।
জ্যাক বলে, তুমি যদি তোমার হাতটা দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। এর উত্তরে রোজ কোনো কথাই বলে না। তারপরে জ্যাক বলে, তুমি যদি টাইটানিক থেকে লাফ দাও তাহলে আমার সাথে তোমাকে লাফ দিতে হবে। এবং রোজ জ্যাকের এই আজব আজব কথা শুনে তাকে পাগল মনে করতে শুরু করে। জ্যাক বলে, তুমি যদি এই টাইটানিক থেকে ঝাঁপ দাও তাহলে অনেক বেশি উচ্চতার কারণে তোমার মৃত্যু ঘটতে পারে। তারপরেও যদি তুমি বেঁচে যাও তাহলে এই আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জল তোমাকে বরফ বানিয়ে দেবে। জ্যাকের এরকম কথা শুনে রোজ একেবারে ঘাবড়ে যায় এবং অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে না। তাই সেখান থেকে সে উঠে আসার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে রেলিং থেকে একেবারেই ঝুলেছিল। আর একটুর জন্য সে একেবারে নিচে পড়ে যেত, কিন্তু তার আগেই জ্যাক তাকে ধরে ফেলে এবং জ্যাক তাকে বাঁচাতে সক্ষম হয়। তাকে বাঁচানোর পর জ্যাক তার উপরেই পড়েছিল। এটা দেখার পর সেখানে থাকা পুলিশেরা তাকে দুশ্চরিত্র ভেবে অ্যারেস্ট করে ফেলে। কিন্তু রোজ ক্যালকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি সেখানে রেলিংয়ের উপরে উঠে জাহাজের বিশাল প্রোপেলার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই আমার পা পিছলে যায় এবং আমি নিচে পড়ে যাচ্ছিলাম। কিন্তু জ্যাক এসে আমাকে বাঁচিয়ে নেয়। রোজের মুখে এরকম কথা শুনে তারা জ্যাককে মাফ করে দেয় এবং ক্যাল রোজকে বাঁচানোর জন্য জ্যাককে উপহারস্বরূপ 20 টাকা উপহার দিতে চায়। তখন রোজ বলে, তোমার ভালোবাসার মানুষটা কি তোমার কাছে এতটাই সস্তা? এবং এই কথা শুনে ক্যাল জ্যাককে আগামীকালে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায় এবং জ্যাককে বলে, তুমি অবশ্যই আসবে। যার উত্তরে জ্যাক হ্যাঁ বলে। আসলে এই ব্যাপারটা একটু জ্যাকের কাছে অন্যরকম ছিল, কারণ জ্যাকরা ছিল 3rd ক্লাসের লোক, আর যে কিনা 1st ক্লাসের লোকেদের সাথে ডিনার করবে, আর এটা জ্যাকের কাছে অনেক বড় একটা পাওনা ছিল। যাই হোক, ক্যাল সেদিন রাত্রে রোজকে একটা উপহার দেয়, আর এই উপহারটাই ছিল সেই হার্ট অব দ্য ওশান, অর্থাৎ পৃথিবীর সব থেকে দামি সেই হীরাটি। পরের দিন রোজ জ্যাকের সাথে দেখা করে এবং গতকাল রাত্রে তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে থাকা সেই নোট ডায়েরিটি দেখে বুঝতে পারে যে জ্যাক একজন আর্টিস্ট, সে ছবি আঁকতে পারে। জ্যাক অনেকগুলো মডেলের ছবি অঙ্কন করেছিল। তার আঁকা সমস্ত ছবিগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। রোজ বলে, আমি তোমার মতো কেন হতে পারি না? কেননা আমরা এক বন্দি জীবনে বসবাস করি। বিলাসিতা মানেই যে শুধু সুখ তাই নয়, আমাদের কাছে বিলাসিতা মানে জেলখানায় বন্দি থাকার মতো। এবং জ্যাককে বলে, আমি তোমার মতো জীবন উপভোগ করতে চাই। কথা বলতে বলতে তারা একে অপরের সাথে অনেক বেশি ফ্রি হয়ে যায় এবং থুতু ফেলার প্রতিযোগিতা শুরু করে ফেলে। কিন্তু তাদের এরকম আজব কাহিনী রোজের মা দেখে ফেলে। তাদের এরকম আজব টাইপসের অঙ্গভঙ্গি দেখে রোজের মা অবাক হয়ে যায়। রোজ বলে, গতকাল রাত্রে এই ছেলেটি আমাকে বাঁচিয়েছিল এবং জ্যাকের সম্বন্ধে নানান ধরনের ভালো ভালো কথা বলতে থাকে। বুঝতেই পারছো, মন দিয়ে ফেলেছে। তো যাই হোক, এবং তখনই তাদের অ্যালার্ম বাজে, অর্থাৎ যারা 1st ক্লাসে রয়েছে তাদের ডিনার করার সময় হয়ে গেছে। সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পাই এবং এই মহিলাটির নাম হচ্ছে মিসেস ব্রোঞ্জ। মিসেস ব্রোঞ্জ একসময় অনেক বেশি গরিব ছিল। সে আস্তে আস্তে অনেক বেশি ধনী হয়ে যায় এবং মিসেস ব্রোঞ্জ জানতো যে যদি জ্যাক এই অবস্থায় তাদের সাথে ডিনার করতে যায় তাহলে জ্যাকের অনেক বেশি অপমানিত হতে হবে। তাই মিসেস ব্রোঞ্জ জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং তার ছেলের একটি পোশাক পরিয়ে দেয়। মিসেস ব্রোঞ্জের ছেলে ছিল ঠিক জ্যাকের মতোই। জ্যাককে কোট পরে একেবারে রাজকুমারের মতো লাগছিল। সেখানে গিয়ে জ্যাক ধনী লোকেদের আচরণ দেখতে থাকে এবং তাদের মতোই আচরণ করার চেষ্টা করে। তারপর সেখানে রোজ চলে আসে। রোজকে দেখতে একেবারেই রাজকুমারীর মতো লাগছিল। তারা সেখান থেকে ডিনার টেবিলে বসে পড়ে। জ্যাক তার সামনে কাঁটা চামচ এবং একটা ছুরি দেখে ভাবতে থাকে, এই ধনী লোকেরা এই সমস্ত জিনিস দিয়ে কিভাবে খাবার খায়। আর এদিকে ক্যাল জ্যাককে অনেক বেশি অপমান এবং অপদস্থ করতে শুরু করে। সে অপমান করলেও জ্যাক কিন্তু কোনো অংশে কম ছিল না। সে তাদের প্রত্যেকটি কথার সঠিক জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয় এবং তার কথার মধ্যে এই কথাটি ছিল, হ্যাঁ, আমি 3rd ক্লাসের লোক। কখনো কখনো আমি একটা ব্রিজের নিচে রাত কাটিয়েছি, কখনো কখনো বা রাস্তায়। বিধাতার কি নিদারুণ খেল দেখো, আজকে আমি পৃথিবীর সব থেকে বিলাসবহুল জাহাজ টাইটানিকে এবং 3rd ক্লাসের যাত্রী হয়ে 1st ক্লাসে ধনীদের সাথে একই টেবিলে বসে ডিনার করছি। সে বলে, জীবনটা বিধাতার একটা দান, শুধু আমাদের জীবনের প্রত্যেকটি সময় হাসি খুশিভাবে কাটানো উচিত। জ্যাকের এই কথা শুনে তাদের মুখ একেবারে বন্ধ হয়ে যায়। তাদের রাত্রে ডিনার করা শেষ হয়ে যায়। সেখান থেকে জ্যাক চলে আসে, কিন্তু যাওয়ার আগে রোজের রাতে একটা চিঠি লিখে দেয়, যে চিঠিতে একটা ঠিকানা লেখা ছিল। রোজ সেই ঠিকানায় জ্যাকের সাথে দেখা করে এবং তারপর জ্যাক তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে শুধুমাত্র 3rd ক্লাসের লোকেরাই ছিল। জ্যাক আসলে রোজকে কিভাবে জীবন উপভোগ করতে হয় তা শেখানোর চেষ্টা করছিল। তার একটি বাস্তব প্রমাণ দেখাতে সেখানে রোজ ও তারা অনেক বেশি মজা করছিল।
যেন দেখে মনেই হচ্ছিল না যে রোজ টার্সন ফার্স্ট ক্লাসের একটা ধনী পরিবারের মেয়ে। এই সব বিষয় ক্যাল জানতে পেরে যায়। তারপর রোজের সাথে অনেক বেশি রাগারাগি করে। পরদিন জ্যাক রোজের সাথে দেখা করতে আসে, কিন্তু ক্যালের চামচা মিস্টার জস জ্যাককে অপমান করে সেখান থেকে বের করে দেয়। কিন্তু জ্যাক তারপরেও শান্ত হচ্ছিল না। তারপর জ্যাক একজনের কোট চুরি করে ফার্স্ট ক্লাসের অ্যাপার্টমেন্টে চলে যায় এবং সেখানে যাওয়ার পর সে রোজের সাথে দেখা করে, তার ভালোবাসার কথাটি প্রকাশ করে দেয়। কিন্তু রোজ তার কথার উত্তরে কিছুই বলে না। তারপর সেখান থেকে সে চলে যায়। জ্যাক টাইটানিকের সামনে দাঁড়িয়ে সেখান থেকে সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল। তখনই সেখানে রোজ চলে আসে এবং জ্যাকের সমস্ত কথাগুলো উপলব্ধি করতে পারে। জ্যাক বলে, একদম স্থির হয়ে যাও এবং তোমার দুটো চোখ বন্ধ করো। এরপর জ্যাক রোজকে টাইটানিকের সামনে রেলিংয়ের উপর দাঁড় করায় এবং দুটি হাত দুদিকে ছড়িয়ে দিয়ে তার চোখ খুলতে বলে। রোজ তার চোখের সামনে এরকম দৃশ্য দেখে অনেক বেশি খুশি হয়। উপলব্ধি করতে পারে যে দুহাত ছড়িয়ে দিয়ে একটা পাখির মতো নিজের জীবন উপভোগ করা যায়। এদিকে এই রকম সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে তারা দুজন একে অপরকে প্রথমবারের মতো কিস করে। অন্যদিকে সিন চেঞ্জ হয়। তারা সকলে ওল্ড লেডি অর্থাৎ রোজের এই বাস্তব গল্প শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। টাইটানিক ডুবতে আর মাত্র 6 ঘন্টা বাকি ছিল। সন্ধ্যা পেরিয়ে সেই ভয়ঙ্কর রাতের দিকে অগ্রসর হয়। কিন্তু টাইটানিকে থাকা সেই 2240 জন যাত্রী তারা কেউই জানতো না যে আটলান্টিক মহাসাগরের তলদেশে তাদের জীবন এইভাবে বিলিয়ে দিতে হবে। তারা সকলেই আপন মনে টাইটানিকের এই যাত্রাটাকে উপভোগ করছিল। যাই হোক, রোজ জ্যাককে তার রুমে নিয়ে আসে এবং সেই হার্ট অব দ্য ওশান নামের দামি হিরেটিকে দেখায়। রোজ বলে, তুমি আমার ছবি ড্রয়িং করে দিতে পারবে, শুধু এই ডায়মন্ড পরিহিত অবস্থায়। রোজ এখানে জ্যাককে জানায় নেকেড অবস্থায় তার একটা ছবি এঁকে দিতে হবে। তারপর জ্যাক তার কথা শুনে এবং মনোযোগ দিয়ে তার একটা ছবি অঙ্কন করে। মানে এই ছবিটাই হলো সেই ছবি যেটা আমরা গল্পের শুরুতে 84 বছর আগের ছবি হিসাবে দেখেছিলাম, যে ছবিতে আজকের ডেটটাও লেখা ছিল, মানে 14 এপ্রিল 1912 সাল। তার ছবি আঁকার শেষে সে তার ফাইলটিকে লকারের মধ্যে লক করে রেখে দেয়। অন্যদিকে ক্যাল এই ঘটনাটাকে জানতে পারে এবং রোজ আর জ্যাককে ধরার জন্য তাদের পেছনে মিস্টার জসকে লাগিয়ে দেয়। তারা মিস্টার জসের হাত থেকে পালিয়ে একটা ইঞ্জিন রুমের মধ্যে চলে আসে আর সেখান থেকে অন্য একটি জায়গায় চলে যায় যেখানে জাহাজের সকল জিনিসপত্র রাখা হতো। আর সেখানেই তারা একটা বিলাসবহুল গাড়ির মধ্যে ঢুকে তারা প্রথমবারের মতো যেটা ভাবছো সেটাই করে ফেলে। তো যাই হোক, তারপর মিস্টার জসের লোকেরা সেখানে তাদেরকে খুঁজতে এলে খুঁজে পায় না। সিন চলে আসে অন্যদিকে। টাইটানিকের সুরক্ষাকর্মীরা এই সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে একটা বরফের দৃশ্য ভেসে আসে। ওই বরফের টুকরোটা ছিল একটা বড় পাহাড়ের মতো এবং সেই বরফটাকে দেখা মাত্র তারা তৎক্ষণাৎ জাহাজের ক্যাপ্টেনকে খবর পাঠায়। এই খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে জাহাজের প্রোপেলার বাম দিকে ঘোরাতে শুরু করে, কিন্তু দেখতে দেখতে সেই সময় অনেক বেশি দেরি করে ফেলেছিল তারা। টাইটানিক অবশেষে সেই বরফের পাহাড়টির সাথে ধাক্কা লাগে এবং জাহাজের নিচের অংশে অনেক বেশি ক্ষত হয়। জাহাজের সেই লোহার শেলগুলো ফুটো হয়ে যায় এবং তার মধ্য দিয়ে আটলান্টিকের হিমশীতল জল জাহাজের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এইদিকে ইঞ্জিন রুমে থাকা সকল লকারকে বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিন রুমে থাকা কিছু কর্মকর্তারা বেরোতে পারলেও সেখানে বন্দী থাকা অনেক কর্মকর্তারা আটকা পড়ে যায়। অন্যদিকে ক্যাল, রোজ এবং জ্যাককে ডেকে আনা হয়। কৌশলে জ্যাকের পকেটে সেই হিরেটিকে ঢুকিয়ে দেয় এবং জ্যাককে চুরির অভিযোগে গ্রেপ্তার করে ফেলে। তারপর থেকে রোজ ও জ্যাককে অবিশ্বাস করতে থাকে। সেও ভাবতে থাকে যে জ্যাক হয়তো এই হিরেটাকে চুরি করেছে। সেই বরফের সাথে ধাক্কা খাওয়ার পর ক্যাপ্টেন অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং ক্যাপ্টেন এটাও জানতো যে এই টাইটানিক জাহাজটি মহাসাগরের তলদেশে ডুবতে চলেছে। পরিস্থিতি এমনই ছিল যে লাইফ বোটগুলোকে প্রস্তুত করা হচ্ছিল নিচে নামানোর জন্য। এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার অ্যান্ড্রোস। ইনি এই টাইটানিকের মডেল বানিয়েছিলেন এবং এই টাইটানিক জাহাজটিকে বানিয়েও ছিলেন। মিস্টার অ্যান্ড্রোস রোজকে জানায় যে 1 ঘন্টার মধ্যে এই টাইটানিক ডুবতে চলেছে, তাই তাদের সকলকে সতর্ক হতে বলে। তাদের সকলকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। নিচের ক্যাবিনে থাকা 3rd ক্লাসের লোকেদের উপরের ক্যাবিনে আসতে দেওয়া হচ্ছিল না, কারণ সেখানে বলা ছিল যে 1st ক্লাসের লোকেরা আগে বেরিয়ে যাওয়ার পর তারপর সেখানে 3rd ক্লাসের লোকেরা বাইরে আসবে। অন্যদিকে জ্যাককে টাইটানিকের একেবারে নিচের ক্যাবিনে আটকে রাখা হয়েছিল। 1st ক্লাসের লোকেরা অর্থাৎ রোজের মা এবং মিস ব্রোনস তারা ওই বোটে উঠে পড়ে, কিন্তু রোজ তার মায়ের সাথে যেতে চায় না। তার মনে হচ্ছিল জ্যাক হয়তো অনেক বেশি বিপদে রয়েছে, তাই রোজ চলে যায় জ্যাককে বাঁচানোর জন্য। ক্যাল তাকে আটকানোর চেষ্টা করলে তার মুখে এক গাবলা থুতু দিয়ে অন্যদিকে চলে যায়। রোজ চলে যায় মিস্টার অ্যান্ড্রোসের সাথে দেখা করতে এবং তাকে জিজ্ঞেস করে এই জাহাজের সকল অপরাধীদেরকে কোথায় আটকে রাখা হয়েছে। মিস্টার অ্যান্ড্রোস তাকে বলে টাইটানিকের একদম নিচের কেবিনে তাদের সকলকে আটকে রাখা হয়েছে। রোজ মিস্টার অ্যান্ড্রোসের কথা মতো
জ্যাককে খুঁজে বের করতে সক্ষম হয়, কিন্তু তার হাতে একটি লকার দিয়ে আটকানো ছিল। তাকে বাঁচানোর জন্য একটা চাবির প্রয়োজন, কিন্তু সেই চাবিটা মিস্টার জসের কাছে ছিল। তাই রোজ অন্য কোনো উপায় না পেয়ে বাইরে চলে যায় কোনো মানুষের সন্ধানে কিংবা কোনো ব্যবস্থা করার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষই তাদের নিজের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। রোজ কোনো উপায় না পেয়ে সামনে একটি অস্ত্র দেখতে পায় এবং সেই অস্ত্রটি নিয়ে জ্যাকের কেবিনে চলে যায়। ইতিমধ্যে সেখানে আশেপাশে পুরো জলে ভর্তি হয়ে গেছিল, কিন্তু অনেক কষ্ট করে হলেও রোজ জ্যাকের কেবিনে পৌঁছে যায়। ফাইনালি তারা সেই লকটিকে ভেঙে তারা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। ফার্স্ট ক্লাসের লোকেরা জাহাজের মধ্যে নিজের জীবন বাঁচানোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু থার্ড ক্লাসের লোকেরা এখনো পর্যন্ত সেই টাইটানিকেই আটকা পড়ে রয়েছে। অন্যদিকে মিস্টার জস এসে জানায় শুধুমাত্র শিশু বাচ্চাদের এবং মহিলাদেরকেই পাঠানো হচ্ছে, কোনো পুরুষ মানুষ লাইফ বোর্ডে যেতে পারবে না। তাই ক্যাল চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিস্টার অ্যান্ড্রোস জানায় লাইফ বোর্ডে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষদেরকে ওঠানো হচ্ছে, কেননা এই লাইফ বোর্ডে শুধুমাত্র 70 জনের বেশি উঠতেই পারবে না কেউ, কারণ শুধুমাত্র এই লাইফ বোর্ড 70 জন মানুষকে নিয়েই বহন করতে পারবে। অন্যদিকে থার্ড ক্লাসের মানুষদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। জ্যাক এবং রোজ সেই গেটে এসে বুঝতে পারে বাইরে কোনো লোকদেরকে যেতে দেওয়া হচ্ছিল না, তাই তারা অন্য একটি গেটের দিকে চলে যায়। কিন্তু সেইখানেও একই অবস্থা, কোনো লোকেদেরকেই বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। তাই জ্যাক রেগে গিয়ে টেবিলের সাহায্যে সেই গেটটিকে ভেঙে ফেলে এবং সেখান থেকেই বেরিয়ে বাইরে চলে আসে। শুধুমাত্র সকল মহিলা এবং বাচ্চাদেরকেই লাইফ বোর্ডে ওঠানো হচ্ছিল এবং জ্যাক রোজকে বলে তুমি এই লাইফ বোর্ডে উঠে পড়ো। কিন্তু রোজ কোনোভাবেই চাইছিল না যে তাকে একা ছেড়ে যেতে। সেখানে ক্যাল চলে আসে। ক্যালকে সেখানে নতুন রূপে দেখা যায়। ক্যাল বলে আমি আর জ্যাক একটি নতুন বোর্ডে উঠে এখান থেকে চলে যাব, আপাতত তুমি এই বোর্ডে উঠে চলে যাও। তাদের কথা শুনে রোজ বোর্ডে উঠে পড়ে, কিন্তু তারপরেও তাদের চেহারায় এক অমূল্য ভালোবাসার টান ছিল। অধীর আগ্রহে তারা একে অপরের দিকে তাকিয়েছিল। তাই রোজ লাইফ বোট থেকে ঝাঁপ দিয়ে আবার টাইটানিকের মধ্যে চলে আসে, অর্থাৎ আবার দুটি প্রাণ একসাথে মিলিত হয়। তারা একে অপরকে অসংখ্য কিস করতে থাকে, কিন্তু অপরদিকে এইসব ঘটনা ক্যাল দেখে ফেলে এবং তার মাথা খারাপ হয়ে যায় এবং মিস্টার জসের সেই বন্দুকটিকে নিয়ে লাগাতার তাদের উপরে গুলি চালাতে শুরু করে। জ্যাক এবং রোজ ক্যালের হাত থেকে পালিয়ে নিচের ক্যাবিনে চলে আসে, কিন্তু সেখানে ইতিমধ্যে জল ভর্তি হয়ে গেছিল। তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে একটু সামনে চলে আসে। তাদের সামনে একটি গেট ছিল এবং সেই গেটটি তালাবদ্ধ ছিল। তারা হেল্প হেল্প বলে চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষের অস্তিত্বই দেখা যাচ্ছিল না। হঠাৎ সেখান থেকে একটা লোক চলে যাচ্ছিল এবং যার কাছে সেই গেটের চাবিটা রয়েছে। সেই লোকটি তাদের কথা শুনে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু জল ক্রমশ বাড়তেই থাকে। তাই সেই লোকটি ঘাবড়ে গিয়ে সেই চাবিটিকে সেখানে ফেলে সেখান থেকে পালিয়ে আসে। চাবিটা জলের মধ্যে পড়েছিল, তাই জ্যাক কোনো রকমভাবে সেই চাবিটিকে উঠিয়ে গেটটাকে খোলার চেষ্টা করে এবং অবশেষে সেই গেটটা খুলতে তারা সক্ষম হয় এবং সেখান থেকে তারা বেরোতেও সক্ষম হয়। টাইটানিকের সামনের অংশ প্রায় ডুবে গেছে। সমস্ত মানুষেরা হইচই শুরু করে দেয় লাইফ বোর্ডে ওঠার জন্য, কিন্তু সেখানকার পুলিশ একটি লোককে ফায়ার করে দেয় এবং সঙ্গে সঙ্গে জ্যাকের একটি বন্ধুকে ফায়ার করে দেয়। জ্যাকের বন্ধু সেখানেই মারা যায়। পুলিশ তার নিজের ভুল বুঝতে পেরে নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করে ফেলে। অন্যদিকে ক্যাল এই সুযোগটাকে কাজে লাগায়। পাইপের নিচে থাকা একটি বাচ্চাকে নিয়ে আসে এবং সে বলে আমি ছাড়া এই বাচ্চার কেউ নেই, দয়া করে আমাকে সামনে যেতে দিন। পুলিশ তার কথা শুনে তাকে সামনে যেতে দেয়। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন মিস্টার অ্যান্ড্রোসকে দেখানো হয়, আর এই মানুষটাই টাইটানিক জাহাজটিকে বানিয়েছিল এবং তার স্বপ্নের জাহাজ টাইটানিক আর কিছুক্ষণের মধ্যেই এই আটলান্টিক মহাসাগরের গভীর জলের মধ্যে ডুবতে চলেছে। এটা সে কোনোভাবে মানতে পারছিল না, তার এই রাজকীয় জাহাজটি ডুবতে চলেছে। সে রোজকে বলে আমি তোমার জন্য একটা মজবুত জাহাজ বানাতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, এবং তাকে একটি লাইফ জ্যাকেট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সমস্ত মানুষ যখন নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, তখন পিয়ানিস্টরা তার নতুন তালে তাল মেলাচ্ছে, আর অন্যদিকে একজন তার হাতে তৈরি করা এই টাইটানিক আটলান্টিকের তলায় ডুবে যাওয়ার এক মহা বহিঃপ্রকাশ নিয়ে ব্যস্ত ছিল। অন্যদিকে এক মা তার সন্তানদেরকে সুন্দর একটা নিদ্রা দেওয়ার চেষ্টা করছে। টাইটানিকের সামনের অংশ প্রায় ডুবে গেছে, আর এখন সাগর শুধু টাইটানিককে নিচের দিকে টানছে। মানুষ পিঁপড়ার মতো হয়ে গেছিল নিজের জীবন বাঁচানোর জন্য। টাইটানিকের সামনের অংশ পুরো সাগরের নিচের দিকে চলে যায় এবং পেছনের অংশ উপরে উঠে পড়ে। টাইটানিকের অর্ধেকটা পুরো জলের নিচে চলে যায় এবং সামনের অংশ পেছনের অংশের ভার সহ্য করতে না পেরে টাইটানিক দুভাগে বিভক্ত হয়ে যায়। সামনের অংশ পুরো জলের মধ্যে চলে যায় এবং পেছনের অংশকে জলের মধ্যে টানতে থাকে। প্রথম দিকের অংশ একেবারে ডুবে গেলেও পেছন দিকের অংশ যে জায়গায় রোজ এবং জ্যাক ছিল, সেই অংশ তার পরেও বেশ কিছুক্ষণ ভেসে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই অংশটাও সমুদ্রের তলায় তলিয়ে যায়। তারপরেই দেখা যায় শুধুমাত্র সাধারণ মানুষের হাহাকার, কারণ ওই জায়গার জল অনেকটা বেশি ঠান্ডা ছিল। এরপর রোজ এবং জ্যাক
এতটা ভিড়ের মধ্যেও একে অপরকে খুঁজে বার করতে সক্ষম হয়, যেখানে তারা ওই জাহাজেরই একটা কাঠের টুকরো পায়। আর তারপর তারা দুজন ওই কাঠের টুকরোর ওপর উঠতে শুরু করে। কিন্তু তারপর জ্যাক বুঝতে পারে যে এই কাঠের টুকরো এতটাই ছোট যে তাদের দুজনের পক্ষে এই কাঠের টুকরোর ওপর ওঠা সম্ভব নয়। তাই জ্যাক রোজকে সেই কাঠের টুকরোর উপর উঠিয়ে দিয়ে সে ওই কাঠের টুকরো ধরেই ভাসতে থাকে। এবার এত ঠান্ডার মধ্যে রোজ যখন বাঁচার ইচ্ছা একেবারেই ছেড়ে দেয়, তখন জ্যাক তাকে বোঝাতে শুরু করে যে তুমি কিছুতেই মারা যেতে পারো না, নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই বাঁচবে। আর এরপর আরো জানায়, তোমার সাথে কাটানো দিনগুলো আমার জীবনের সবথেকে সুন্দর দিন ছিল, যেগুলো আমরা কোনোদিনই ভুলতে চাই না। আর তুমি আমাকে কথা দাও, তোমার জীবনে যাই হয়ে যাক না কেন তুমি সবসময় ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। আর এই সময় এইরকম অবস্থায় রোজ ও জ্যাককে এই কথায় প্রমিস করে। এরপরেই দেখা যায় এতক্ষণ ধরে যেখানে সেই সব মানুষের হাহাকার শোনা যাচ্ছিল, এই সময় এসে সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ এত ঠান্ডা হওয়ার কারণে বেশিরভাগ মানুষই মৃত্যুবরণ করেছে। আর যারা বেঁচে গেছিল তাদের মধ্যে সকলেরই ঠান্ডার মধ্যে গলা বসে গেছে। অন্যদিকে দেখা যায় যে সমস্ত লাইফ বোটগুলি সমস্ত যাত্রীদেরকে নিয়ে বেশ কিছুটা দূরে চলে গেছিল, সেখানেই জাহাজের ক্রু মেম্বাররা সমস্ত যাত্রীদেরকে একটি লাইফ বোট থেকে আরেকটি লাইফ বোটে স্থানান্তর করে পুনরায় ওই জায়গায় ফিরে আসে বেঁচে থাকা মানুষদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ওই জায়গার সমস্ত মানুষ ততক্ষণে মারা গেছে, মানে তাদের আসতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে। এবং এরপর রোজ যখন বুঝতে পারে যে লাইফ বোট এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখনই সে জ্যাককে ডাকতে শুরু করে যাতে করে তারা এখান থেকে মুক্তি পেতে পারে। কিন্তু জ্যাক তার ডাকে আর সাড়া দেয় না, কারণ এতক্ষণ ঠান্ডা জলের মধ্যে থাকার কারণে হাইপোথার্মিয়া হয়ে সে মারা গেছে, যেটা দেখে কয়েক সেকেন্ডের জন্য রোজেরও বাঁচার ইচ্ছা চলে যায়। কিন্তু এরপরেই তার মনে পড়ে সে জ্যাককে কথা দিয়েছে একটু আগেই যে যাই হয়ে যাক না কেন সে সবসময় ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। তাই সঙ্গে সঙ্গে সে ওই সমস্ত ক্রু মেম্বারদেরকে ডাকতে শুরু করে, কিন্তু তার এই চিৎকার কেউ শুনতে পায় না। রোজ জ্যাককে ডাকতে থাকে, কিন্তু জ্যাক তো মারা গেছে। রোজ তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে অনেক বেশি কান্না করছিল, কারণ তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে তাদের এই দিনটাকে দেখতে হবে। সেই লাইফ বোটগুলো প্রায় চলেই যাচ্ছিল, তখনই রোজ সামনে একটি ব্যক্তিকে দেখতে পায় এবং তার মুখে একটি বাঁশি ছিল। তারপরেই সে তার মুখ থেকে বাঁশিটি নিয়ে সে বাজাতে থাকে, আর এই আওয়াজ সেই লাইফ বোটে থাকা মানুষগুলো শুনতে পায় এবং রোজকে উদ্ধার করে নেয়। অবশেষে এই মহান পটভূমির যাত্রা 2240 জন যাত্রীর মধ্যে প্রায় 1500 মানুষ এবং ক্রু মেম্বার নিজের প্রাণ হারিয়েছে এবং অন্তিম পথে শেষ মুহূর্তে রোজ সহ মাত্র 6 জন মানুষকে উদ্ধার করা হয়েছিল। 84 বছর পর রোজের মুখে এইসব ঘটনা শুনে সেখানে থাকা বাকি সমস্ত মানুষেরা কান্নায় ভেঙে পড়েছিল। রোজের বয়স ছিল সেই সময় 101 বছর এবং এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, অনেকদিন পর মুভি এলো, তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। যদি কারোর পার্সোনাল কোনো অপিনিয়ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।